ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। তোমাদের জন্য আজকে খুব মজার একটা ক্লাস নিয়ে এসেছি। ক্লাস 12-এ অর্থাৎ সেমিস্টার 4-এ আমরা যারা পড়ি তাদের জন্য গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে আমরা শিখব একটা বাক্যের মধ্যে কিভাবে লুকিয়ে থাকা ভুলটা খুঁজে বার করতে হয়। অর্থাৎ আমাদের চ্যাপ্টারটার নাম হলো কারেকশন অফ এরর্স, অর্থাৎ বাক্যের মধ্যে লুকিয়ে থাকা ভুলকে খুঁজে বার করে তাকে পুনরায় সঠিক করা। এই ক্লাসটা একটু মন দিয়ে বুঝবে, বিশেষ কিছু খাটতে হবে না তোমাকে। আগে দেখে নাও কি কি পদ্ধতি কাজে লাগিয়ে একটা বাক্যের মধ্যে লুকিয়ে থাকা ভুলকে আমরা সহজেই বার করে নিতে পারবো। এই কাজটা জটিল কোনো কাজ নয়। এই কাজটা এমন কিছু কাজ নয় যেমন আমরা জটিলভাবে ভাবি। খুব সহজভাবে বোঝো, কনসেপ্টটাকে মাথার মধ্যে ঢোকাও, দেখো তুমিও কিন্তু বাক্যের মধ্যে লুকিয়ে থাকা ভুলকে সহজেই খুঁজে বার করতে পারবে। একটা ছোট্ট তথ্য প্রথম আমি প্রোভাইড করছি। তথ্যটা এই বিষয়ে যে এরর আমরা কোথায় কোথায় দেখতে পাবো। বাক্যের মধ্যে এরর আমরা কোথায় কোথায় দেখতে পাবো। একটা বাক্যের তিনটা পার্ট: সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই হচ্ছে বাক্যের তিনটা পার্ট। এই তিনটা পার্টের মধ্যে ভুল থাকতে পারে, আমাদেরকে খুঁজে বার করতে হবে। সাবজেক্টে কি কি ভুল থাকতে পারে? এখানে নাম্বারের প্রবলেম থাকতে পারে। নাম্বার বলতে আমরা জানি, অনেক আগেই শিখেছি, সিঙ্গুলার আর প্লুরাল। ক্লিয়ার? এরপর আরেকটা পার্ট হচ্ছে কি, পার্সনের বিষয়টা দেখতে হয়। পার্সন বলতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাক্যের তিনটা পার্সন: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ঠিক আছে, তাহলে যখন আমি বাক্যের সাবজেক্টটাকে দেখব, বাক্যের সাবজেক্টের নাম্বারটা আগে দেখব, তারপর পার্সনটা দেখব। আগে দেখব বাক্যের সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বারে আছে নাকি প্লুরাল নাম্বারে আছে। ক্লিয়ার হলো? তারপরে দেখব পার্সনটা, এটা ফার্স্ট নাকি সেকেন্ড নাকি থার্ড। ঠিক আছে, সবসময় মনে রাখবে বাক্যের সাবজেক্টের উপর কিন্তু ভার্ব ডিপেন্ড করে। তার মানে আমার যদি বাক্যের সাবজেক্টটা সিঙ্গুলার হয়, বাক্যের ভার্বটা সেটা কিন্তু আমাকে সিঙ্গুলার ভাবে বসাতে হবে। বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, তাহলে ভার্বটাও কিন্তু আমাকে প্লুরাল ফর্ম ক্যারি করতে হবে। একটা বিষয় দেখো না, যদি তুমি লাঠি নিয়ে হাঁটো, তো লাঠি তোমার সামনেই থাকবে, লাঠিটাকে ধরে তুমি হেঁটে যাবে, তার উপর ডিপেন্ড করে। তাহলে আমি প্রধান নাকি লাঠিটা আমার কাছে নির্ভরশীল? লাঠিটা নির্ভরশীল। ঠিক তেমনি আমি যদি সাবজেক্ট হই, আমার ওজন যদি 50 কেজি হয়, ঠিক আমাকে তেমন ভাবে এই 50 কেজির সপক্ষে শক্তপোক্ত লাঠি একটা নিতে হবে। তা না হলে যার উপর আমি ডিপেন্ড করে চলছি সেটা কিন্তু ভেঙে যাবে। ঠিক তেমনি গ্রামাটিক্যাল পার্টটাও সাবজেক্টের উপর নাম্বারটা দেখে, পার্সেন্টটা দেখে আমাকে ভার্বটা ঠিক করতে হবে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাও হবে প্লুরাল। একেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বলা হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট।
সাবজেক্টের নাম্বারের উপর, সাবজেক্টের পার্সনের উপর ভার্বটা ডিপেন্ড করবে। এই হলো একটা পার্ট। আরেকটা পার্ট বলি, বাক্যের ভুল আরো একভাবে থাকতে পারে। সেটা কি রকম না, টেন্সের উপর। টেন্সের মধ্যেও কিন্তু আমরা ভুল দেখতে পাবো, কারণ টেন্স আমরা জানি ছোট থেকে শিখছি, ইংলিশ শিখতে গেলে টেন্সটা আমাদের অবশ্যই প্রয়োজনীয়। যেমন আমাদের মধ্যে থাকা হৃৎপিণ্ড যতটা দরকারি, ঠিক তেমনি ইংলিশ শিখতে গেলে টেন্সটাও তোমাকে তেমনি প্রয়োজনীয় বানাতে হবে, তা না হলে তুমি কিন্তু ইংলিশে লিখতে বা বলতে পারবে না। টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। টেন্স আমরা জানি তিন প্রকার রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেক প্রকার টেন্সের চারটা করে ভাগ আছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক যদি বলা হয় প্রেজেন্ট টেন্সের কটা ভাগ, একই রকম চারটা, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের কটা ভাগ, একই রকম আসবে, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনই যদি বলা হয় ফিউচার টেন্সে কটা ভাগ, তখনও তোমাকে বলতে হবে ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এই টেন্সেও কিন্তু ভুল থেকে যায়। দেখা যাচ্ছে এমন সাবজেক্ট ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে, ভার্বের জায়গাটা যেটা হওয়ার কথা নয় সেটা হয়তো হয়ে আছে। ধরো হওয়ার কথা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সেখানে হয়তো ব্যবহার করা আছে পাস্ট ইনডেফিনাইট। হয়তো প্রয়োজন প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেখানে ব্যবহার করা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই সমস্ত ভুলগুলো কিন্তু আমাদেরকে দেখতে হয়। চলো দেখে নি কতগুলো বাক্যের মধ্যে কিভাবে তাদের মধ্যে লুকিয়ে থাকা লুকিয়ে থাকা ভুলগুলো খুঁজে বার করানো যায়। দেখো প্রথম বাক্য লেখা আছে সি গো টু স্কুল এভরিডে। আপাত দৃষ্টিতে আমরা যদি দেখি বাক্যটার মধ্যে ভুল খুঁজে পাবো না, কিন্তু ভুল আছে। ভুল সহজে খুঁজে পাওয়া যায় না, কারো ভুল সহজে ধরিয়ে দেওয়া যায় না। এই ভুলটা কিভাবে খুঁজবে দেখো, বলেছি বাক্যের সাবজেক্টটা আগে দেখতে। বাক্যের সাবজেক্টটা কি আছে বন্ধু? সি। সি মানে হচ্ছে সে। এই সাবজেক্টটা দেখার সঙ্গে সঙ্গে আমি দেখবো কি নাম্বার। নাম্বার, আচ্ছা সিটা কোন নাম্বার? সিটা হচ্ছে থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার। তাহলে পার্সনটা একসঙ্গে বলা হয়ে গেল থার্ড পার্সন। থার্ড পার্সন। একটা ছোট্ট ধারণা তোমাদেরকে দিয়ে রাখি, এই যে নাম পার্সনটা যখন খুঁজবে, বাক্যের পার্সন খুঁজতে গেলে এই পদ্ধতিটা খেয়াল রাখবে যে আমি, আমরা, আমি, আমরা, এটা ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন। তুমি, তোমরা, এটা হলো সেকেন্ড পার্সন। এরপরে যা কিছু রয়েছে, চেয়ার, টেবিল, হাতি, ঘোড়া, ছাতা, সব সব হলো কি থার্ড পার্সন। আর নাম্বারটা তোমরা সহজেই বুঝতে পারবে, একটা বোঝাচ্ছে নাকি অনেকগুলো বোঝাচ্ছে। এই তথ্যটা মনে রাখবে, আমি, আমরা অর্থাৎ আই, উই, এটা ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, বাকি সব কিছু থার্ড পার্সন। তাহলে সিটা বুঝতে পারছি কোন পার্সনে যাচ্ছে, থার্ড পার্সন। তাহলে নাম্বারটা কি? সিটা হচ্ছে সে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার। ভালো করে মনে রাখবে, বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মেন ভার্ব এর সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। মনে রাখবে, কখনোই কিন্তু ভুলবে না। তাহলে বাক্যের সাবজেক্টটা সি আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। গো এর সঙ্গে কি এস বা ইএস যোগ আছে? না। তাহলে এই গো এর সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে উত্তরটা আমি কিভাবে লিখবো, যে সি গোজ টু স্কুল এভরিডে।
ঠিক আছে, এরর কারেকশন কমপ্লিট। আবার বাক্যের মধ্যে ভুল খোঁজা হয়ে গেল, কারেকশন করা হয়ে গেল। সি গোজ টু স্কুল এভরিডে। এভাবেই তোমাকে পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে। পরের বাক্য দেখো, ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ আর দেয়ার। বাক্যের সাবজেক্ট কোনটা? ওয়ান অফ দ্য বয়েজ। ওয়ান অফ দ্য বয়েজ, অফ এর ব্যবহার জানি তো, প্রিপোজিশন এর। তাহলে ছেলেদের মধ্যে একজন, 50 জন ছেলে থাকতে পারে, তাদের মধ্যে একজনকে বলছি। ঠিক আছে, তাহলে তোমরাই বুঝতে পারছো সাবজেক্টটা কোন নাম্বারে যাচ্ছে, সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার নাম্বার হয়, তো ভার্বটা কি করে আমার প্লুরাল নাম্বার হবে? ভার্বটা আমার সিঙ্গুলার হবে। তাহলে এখানে আরটা ভুল আছে। তাহলে উত্তরটা কিভাবে লিখবো? যে ওয়ান অফ দ্য বয়েজ ইজ দেয়ার। সিঙ্গুলারে ইজ বসে, আর বসে না। নেক্সট, নাম্বার 3, the rich is not happier than the poor। এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ, রিচ, রিচ অর্থাৎ ধনী। এই ধনী একজনকে বোঝানো হয়, ধনী একটা জাতি। এই জাতিটা সিঙ্গুলার নয়, এটা প্লুরাল। তাই প্লুরালের ক্ষেত্রে কিন্তু ইজ হতে পারে না, এটা প্লুরালেই হবে। সিঙ্গুলার না হয়ে এটা প্লুরাল ভার্ব বসবে। তাহলে দা রিচ আর নট happier than the poor। Clear? Next, number 4, Rana and Tina is going to the market। Rana and Tina is going to the market। Subject কি? Rana and Tina। দেখো রানা আর টিনা দুজনে কি এক? না, আলাদা। তাহলে যখন সাবজেক্টটা আমার কাছে প্লুরাল হয়ে গেছে, কম্পাউন্ড নাউন হয়ে গেছে, এই ভার্বটা কি করে সিঙ্গুলার থাকবে? থাকবে না। তাহলে কি লিখবো? রানা এন্ড টিনা আর গোয়িং টু দ্য মার্কেট। ক্লিয়ার? নেক্সট, নাম্বার 5, neither of the answers are correct। neither of the answers are correct। সাবজেক্ট দেখো, neither of the answers, উত্তরগুলোর মধ্যে কোনোটাই ঠিক নয়। তাহলে উত্তরগুলো অনেকগুলো থাকতে পারে, কিন্তু ঠিক একটাও নয়, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট হয়েছে। তো ভার্বটা প্লুরাল কি করে হবে? তাহলে কি লিখবো? neither of the answers is correct। Clear? Number 6, neither he nor his friends, neither he nor his friends has arrived। সাবজেক্টটা কি? neither he nor his friends। সেও নয়, তার বন্ধুরাও নয়। বুঝেছে? তাহলে তার বন্ধুরা, অর্থাৎ এখানে প্লুরাল সাবজেক্ট আছে। তো প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে তো সিঙ্গুলার ফর্ম এর ভার্ব বসে না, তাহলে হ্যাজ না হয়ে এটাতে হ্যাভ বসবে। তাহলে উত্তর লিখবো neither of, sorry, neither he nor his friends have arrived। Clear? Number 7, my friends likes to play chess। কি বললাম একটু আগে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। এখানে ফ্রেন্ডস আছে, থার্ড পারসন সিঙ্গুলার নয়, প্লুরাল হয়ে গেছে, তাহলে কি এসটা যোগ থাকবে? না, এখানেই ভুলটা আছে। তাহলে উত্তরটা লেখার সময় কি লিখবো? মাই ফ্রেন্ডস, my friends like to play chess। Clear? Next, number 8,
ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন এ গিফট, প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে মানে ছাত্র ছাত্রীদের প্রত্যেকজনকে একটা করে গিফট দেওয়া হয়েছে। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস, প্রত্যেকটি ছাত্র, তারপরে সিঙ্গুলার, তো এই ভার্বটা কি করে প্লুরাল ভার্ব হবে, তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। তাহলে কি লিখবো, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস, ওয়ার না হয়ে এটা হবে ওয়াজ গিভেন এ গিফট। ঠিক আছে, নেক্সট, দেয়ার ইজ মেনি রিজনস, দেয়ার ইজ মেনি রিজনস টু বি হ্যাপি, খুশি হওয়ার অনেক কারণ আছে। এই যে দেয়ার, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। এখানে দেখতে হয় বাক্যের ধারণাটা সিঙ্গুলার বোঝাচ্ছে নাকি প্লুরাল বোঝাচ্ছে। এই যে রিজন শব্দটা দেখো, এখানে সিঙ্গুলার নয়, মেনি রিজনস প্লুরাল, তাহলে ভার্বটা তো আবার সিঙ্গুলার হতে পারে না, এখানে প্লুরাল ভার্ব হবে। তাহলে দেয়ার, THERE, দেয়ার আর হয়ে যাবে, তারপর মেনি রিজনস টু বি হ্যাপি। ঠিক আছে, নেক্সট নাম্বার 10, ম্যাথমেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্টস। ম্যাথমেটিক্স এর সঙ্গে এস যোগ থাকতে পারে, কিন্তু সেটা কখনোই প্লুরাল নয়, ওটা সিঙ্গুলার একটা সাবজেক্টকে বোঝানো হয়। তাহলে এখানে ভার্বটাও কিন্তু আমার সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে ম্যাথমেটিক্স ইজ হবে, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। নেক্সট নাম্বার 11, হি হ্যাজ সিন দ্য মুভি ইয়েস্টারডে। দেখো হি হ্যাজ, এটা হি সাবজেক্ট, এর ক্ষেত্রে সিঙ্গুলার হ্যাজ বসানো আছে। ঠিক আছে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার ইউজ করা আছে। তাহলে এখানে ভার্বে ভুল নেই, এইখানটাতে ভুল বলতে টেন্সের ফর্মটাতে ভুল আছে। কেন, দেখো দ্য মুভি ইয়েস্টারডে, গতকাল সে সিনেমাটা দেখেছে না দেখেছিল, তাহলে হ্যাজ সিন এখানে কিন্তু ভুল আছে, কি হবে স, তাহলে হি স, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট ফর্ম হবে, গতকাল দেখেছিল, পাস্ট ইনডিফিনাইট, হি স দ্য মুভি ইয়েস্টারডে, হি স দ্য মুভি ইয়েস্টারডে। নেক্সট নাম্বার 12, দে হ্যাভ অ্যারাইভড লাস্ট নাইট, তারা গত রাত্রিতে এসেছিল, লাস্ট নাইট, তাহলে লাস্ট নাইট হলো গত, পাস্ট ইনডিফিনাইট, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ফর্ম ইউজ করা আছে, তাহলে ভুল আছে, উত্তরটা লিখবো দে অ্যারাইভড লাস্ট নাইট। তাহলে এই হলো আমাদের এরর কারেকশনের গ্রামার। ভালো করে বুঝে তারপর বাক্যের মধ্যে লুকিয়ে থাকা ভুলগুলোকে খুঁজে বার করে পরীক্ষার খাতায় ঠিকঠাক ভাবে কারেকশন করে আসবে, তাহলে দেখবে একটা নাম্বারও কিন্তু তোমাদের কাটা যাবে।